ফুলসজ্জার ঘরে যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে যাবি পিয়ালি। তোমার সাথে কথা বলবার আগে চাদর সঙ্গে আমি কিছু কথা বলবো, তুমি একটু সরে গিয়ে দাঁড়াও। আমাকে তুই দূরে দূরে দাঁড়াতে বললি কেন রে পিয়ালি? এখন থেকে আমাকেই তোর কাছে কাছে থাকতে হবে। ভাগ্য যদি পাশাপাশি না থাকে তাহলে মজা জমবে কি করে? দাদু তুই কি তাহলে আমাদের পক্ষে? দেখো বৌদি বলি, ওই 32 মেয়েটা হলো অন্ধ, তাই ওটা হলো গিয়ে কৃষ্ণ, আর তোমার মুখটা চাঁদের মতো, তাই তুমি হয়ে গেলে শুক্ল। অন্ধকারকে না আমার ভীষণ ভয়, তাই আমি হলাম শুক্ল। কিন্তু একটা কথা, কি কথা? ওই হতভাগী অন্ধ বউটাও বড় দাদা বাবুর বউ, আর তুমিও বড় দাদা বাবুর বউ। তোমাদের দুজনকে আমি এখন কি বলে ডাকবো? কেন পিয়ালিকেই তুই বড় বৌদি বলে ডাকবি? আর সেই কানে হারামজাদিটাকে ডাকবি? থাক 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 থাক, তোমাদের আর শেখাতে হবে না, আমি নিজেই ঠিক করে নিয়েছি কাকে কি বলে ডাকবো। কাকে কি বলে ডাকবি? ওই কানি বউটাকে ডাকবো 1 নম্বর বড় বৌদি, আর তোমাকে ডাকবো 2 নম্বর বড় বৌদি। কারণ 1 নম্বরের চেয়ে 2 নম্বরের কদর বেশি। ঠিক বলিনি? জাদু 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 যা, জাদুকে জিজ্ঞাসা করতেই ভুলে গেলাম, আজ তোদের ফুলসজ্জা হবে জেনে সেই কানি বউটা এখন কি করছে? কি আবার করবে? সে শুধু কাঁদছে আর কাঁদছে। কাঁদছে? এই তো, সে যত কাঁদবে আমি তত হাসবো। সে যত ডুববে তুই তত ভাসবি। তাহলে শোনো দাদা, এতদিন আমি তোমার থেকে দূরে দূরে ছিলাম, এবার আমি তোমার কাছে কাছে এলাম। সে তো আসতেই হবে রে, নাহলে আমার শ্বশুরকে টাইট করার মন্ত্র শিখবি কি করে? কি করে সেই কানা বউটার কাছ থেকে তুই তোর স্বামীকে কেড়ে নিবি? আমার কাছে আছে এবারের গোপন দরজা খোলার ভ্যারাইটিস চাবি। তাই তো ভাবি দাদা, তুমি কত বুদ্ধি ধরো। সেই বড় বউটার কাছে বিপ্লবকে কিছুতেই ঘেঁষতে দিবি না। আজ তো তোদের ফুলসজ্জা, তুই বিপ্লবের অস্থি মজ্জায় মিশে যাবি, কোনো কিছুতেই লজ্জা করবি না। এ মানে তোর শরীরের নানান কল কবজা দিয়ে। দাদা থাক, তোমাকে আর বলতে হবে না, আমি শহরের মেয়ে, তার উপর তোমার বোন। কোন কোন কায়দায় পুরুষকে কোন কোন ঘাটে জল খাওয়াতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আমি ফুলসজ্জা করে চললাম, তুমি তোমার কাজটা শুরু করে দাও। কাজ তো আমি অনেক আগেই শুরু করে দিয়েছি পিয়ালি, নাহলে তুই এই বাড়ির বউ হয়ে এলি কি করে? তুই হবি এই বাড়ির একমাত্র বড় বউ। আর ওই বিপ্লবের বউ আলপনা, সে আমার মনের কামনার আলপনা দেবে, আলপনা। প্রগতি এখন আমার কাছে পুরনো ক্যাসেট, ক্যাসেটটা দেখে দেখে একঘেয়ে মিলে গেছে। নতুন ক্যাসেট চাই, আলপনার ক্যাসেট। কি রূপ, কি যৌবন! তার বাচ্চা হলে তার বাচ্চাটাকে মেরে দিয়ে তাকে আমি নদী বানাবো, নদী, যৌবনের নদী। দিদি, দিদি, আপনি কি বলতে পারেন আজ এই বাড়িতে কিসের উৎসব হচ্ছে? কে তুমি? আমি এই বাড়ির বড় বউয়ের ভাই, আমার নাম অঞ্জন। চাকরির সন্ধানে কিছুদিন বাড়ির বাইরে ছিলাম। আজ সকালে বাড়ি ফিরে দেখলাম দিদির হাতে লাগানো পেঁপে গাছে কতগুলো পেঁপে পেকেছে, তাই সেই পেঁপে আর গোটা কতক পাকা আম নিয়ে আমার দিদিকে দিতে এসেছি। বাড়ির গাছের পাকা পেঁপে আর পাকা আম কি খাবে আজকে এই উৎসবের দিনে? কিন্তু উৎসবটা কি উপলক্ষে? বিপ্লব রায় চৌধুরীর দ্বিতীয় বিবাহের ফুলসজ্জা উপলক্ষে। কি বললেন? জামাইবাবুর দ্বিতীয়বার বিয়ে আর আজই তার ফুলসজ্জা? না না, তা কি করে সম্ভব হলো? যে লোকটা আমার দিদিকে লগ্ন প্রস্তাব দিদিকে বিয়ে করে মহত্বের পরিচয় দিয়েছিল, সেই লোকটা
স্ত্রী বর্তমান থাকতে দ্বিতীয়বার বিয়ে করে কোন হিসাবে? কেন তোমার দিদি এখন অন্ধ হয়ে গেছে? না না, এ হতে পারে না দিদি। কোথায় যাচ্ছে? আমার দিদির কাছে। না, ভাবি 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 ভাবি, ওই ছোড়াটা না সেই কানা বউটার ভাই, বাড়ির কাছে পাকা পেঁপে আর পাকা আম নিয়ে দিদির সঙ্গে দেখা করতে গেছে। না, তোর দিদির কাছে যাওয়া হবে না। আমি যাব। প্রশান্ত, ভাবি ভাবি ভাবি, কুকুরের বাচ্চাটাকে ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দাও, আর লাথি মেরে থেতে করে দাও পাকা আমার পাকা না। পেঁপে। এটা আমার দিদির জন্য এনেছি। না, না, না। বাবা প্রশান্ত, পায়ে যেন লাগে না বাবা। না বাপি, বড্ড নরম, পা একটু চাপ দিতেই সব ফল গলে জলে। আপনারা মানুষ নাকি? এই সরে বাচ্চা, তোর এত সাহস, তুই কিনা দেশপ্রিয় রায় চৌধুরীর মুখের ওপর কথা বলিস? ও, আপনি তাহলে দেশপ্রিয় রায় চৌধুরী। তাহলে উত্তর দিন, কেন আমার দিদি অন্ধ হয়ে গেছে? কেন আমার দিদি বেঁচে থাকতে আপনি আমার বড় ছেলেকে বিয়ে দিয়েছেন? উত্তর দিন, উত্তর দিন। প্রশান্ত, ভাবি ভাবি ভাবি, উত্তরটা দিয়ে দাও বাবাজি। আপনি দক্ষিণটা দেখুন, আমি উত্তরটা দিচ্ছি। এই সরে বাচ্চা, ছোট লোক হয়ে বড় বড় কথা, কোথায় পেলি এত সাহস? বল সরে বাচ্চা। প্রশান্ত, তুমি চপ্পলটা অত জোরে জোরে মারলে কেন? গরিব মানুষকে চপ্পল মারতে হয় ছোট ছোট করে, মানে গরিব গরিব করে। ভুল হয়ে গেছে ভাবি, আর হওয়াটাই তো স্বাভাবিক, কারণ আমি তো আপনার মতো একজন বড় মাপে মানুষের কাছে থাকি। একটু জল, একটু জল দিদি। আমি চলে এসেছি ভাই, আমি চারতলার বারান্দা থেকে চাদুর কাছে সব শুনেছি ভাই। কোথায় তুই, কোথায় ভাই? দিদি, তুই কি সত্যি অন্ধ হয়ে গেছিস? কিন্তু কেমন করে এমন ঘটলো তুই আমাকে বল দিদি, তুই আমাকে বল। ভাই! নঞ্জন, তোমার দিদি তোমাকে কোনো কথা বলবে না, সব বলবো আমি। বিপ্লব দা, কিন্তু ঠিক এই মুহূর্তে আমার বলার অবকাশ নেই অঞ্জন, তুমি এখান থেকে চলে যাও। এই কাণ্ড জ্ঞানী বিপ্লব চৌধুরীর সেই সুগন্ধ রুমালটা দিয়ে তোমার এই কপালে রক্তটা মুছতে মুছতে যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমি একা যাব না বিপ্লব দা, যাবার সময় আমি আমার দিদিকে সঙ্গে করে নিয়ে যাব। না, ওরে না রে ভাই না। দিদি? আমি আমার স্বামীর ভিটে ছেড়ে কোথাও যাব না। দিদি? ওরে ভাই, স্বামীর সঙ্গ যে সতীর স্বর্গরে। বেশ, তবে অন্ধ সেজে সতীনকে নিয়ে তুই এই অন্ধের স্বর্গে বাস কর। আমি চললাম। তুমি তুমি কি ফল এনেছিলে অঞ্জন? আর যাবার সময় নিয়ে চললাম ওদের জুতোর চাপে থেতো হয়ে যাওয়া এই পাকা ফলগুলো। তুমি তুমি যে ফল নিয়ে এসে চলে যাও নি অঞ্জন। বাড়ির গাছে পাকা পেঁপে মিষ্টি কাটায়া, মিষ্টি কাটায়া আমার দিদি খাবে বলে নিয়ে এসেছিলাম। আমার দিদি খাবে বলে নিয়ে এসেছিলাম। বাড়ির গাছে
পাতা পেতে মিষ্টি কাটায়া মিষ্টি কাটায়া আমার দিদি খাবে বলে আমার দিদি খাবে বলে বাড়ির গাছে পাতা পেতে মিষ্টি কাটায়া মিষ্টি কাটায়া ওকে একটু দেখো বিপ্লবটা ওছাড়া আমরা কেউ নেই বিপ্লবটা ওছাড়া আমরা কেউ নেই তোর চাপে হেতো হলো ভাইরা হাসির বদলে পেলাম আমি শুধুই চোখের তোর চাপে হেতো হলো ভাইরা হাসির বদলে পেলাম আমি শুধু চোখের ছেলাম তোমায় ছেলাম তোমায় আমার দিদি খাবে আমার দিদি খাবে পাখির গাছের পাতা পেতে মিষ্টি কাটায়া মিষ্টি কাটায়া মিষ্টি কাটায়া মিষ্টি অঞ্জন, তুমি কি জানো বিপ্লবের চরিত্রটা হারিয়েছে তোমার এই দিদির জন্য? অরণ্যে অনুতাপ করে কি লাভ? তুমি ফুলশয্যার ঘরে চলে যাও। ফুলশয্যার ঘর আমি যাব না। কিন্তু যেতে যে তোমাকে হবে। না, আমি যাব না। আমি তোমার সম্মান রক্ষার জন্য আমি অনেকখানি নিচে নেমে গেছি, আর আমি নামতে পারবো না। তুমি যে এই সংসারের এক নতুন চরিত্র গো। এই নতুন চরিত্রের মাথায় তুমি কিসের মুকুট পরাতে চাও আলপনা? এই চরিত্রটার আর কি মূল্য আছে? তোমার চোখ থাকলে তুমি দেখতে পেতে। এই হতভাগ্য বিপ্লবের সারা গায়ে আজ লেগেছে 1402 বঙ্গাব্দের পাহাড়। এই চরিত্রহীন চরিত্রটা কোনো মূল্য নেই। এই পতন কাহিনীর অনুলিখনের কোনো ক্ষমা নেই। বিপ্লবের আগে পিছনে শুধু ড্যাশ ড্যাশ আর ড্যাশ। আমি চললাম ফুলশয্যার ঘরে। না, তবে কোথায়? মদের দোকান, মদ খেতে। না, যেও না।
পাগল ভোলাকে পুজো করে স্বামী ভেবে পেতে চাই গো। তাই বলে তুমি আমাকে তোমার সতীনের ঘরে তুমি ভুল সহ্য করতে পারবে? কে বলে পিয়ালি আমার সতীন? ও যে আমার ছোট্ট বোন। আমারও তো একটা মনও বলে আছে। মনটাকে তুমি তপবন করো। তুমি কি সেই তপবনের সাধিকা? না গো না, আমি যে বৃন্দাবনের রাধিকা। তুমি বৃন্দাবনের রাধিকা নও, তুমি ভালোবাসার কোহেলিকা। তাই তুমি নিজের ভালোবাসাকে পাঠাতে চাইছো কোহেলিকার কাছে। আমার ভাগ্যে যে সেটাই লেখা আছে। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। আজ মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে তোমার মনে আর আমার মনে, আজ মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে তোমার মনে আর আমার মনে, ক্ষতি কি বলো ক্ষতি কি, ক্ষতি কি বলো ক্ষতি কি, আজ মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে তোমার মনে আর আমার মনে। চোখে যদি গো কথা মিষ্টি সুখে মধুক্ষণে, চোখে চোখে যদি গো কথা মিষ্টি সুখে মধুক্ষণে, ক্ষতি কি বলো ক্ষতি কি, ক্ষতি কি বলো ক্ষতি কি, আজ মিষ্টি রাতে যদি মিষ্টি ঝরে তোমার মনে আর আমার মনে, আজ মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে তোমার মনে আর আমার মনে, ক্ষতি কি বলো ক্ষতি কি, ক্ষতি কি বলো ক্ষতি কি, ক্ষতি কি বলো ক্ষতি কি। হৃদয় ছেড়া রাতটা যেন কোনদিন ভোর হয় না, এই হৃদয় ছেড়া রাতটা যেন কোনদিন ভোর হয় না। সব দেওয়া যায় ভালোবাসা, দেওয়া যায় না। হাই বুঝি সব দেওয়া যায় ভালোবাসা, দেওয়া যায় না। এই হৃদয় ছেড়া রাতটা যেন কোনদিন ভোর হয় না, এই হৃদয় ছেড়া রাতটা যেন, এই হৃদয় ছেড়া রাতটা যেন, এই হৃদয় ছেড়া রাতটা যেন। আমার মাথায় ভীষণ যন্ত্রণা। আমি কি দেখতে পাচ্ছি? আমি কি আমার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছি? না না, আমি স্বপ্ন দেখছি না তো, আমি ভুল দেখছি না তো। এই তো এই তো আমার হাতে আমার কপালে ফেটে না রক্ত। ওই তো ওই তো আমি দেখতে পাচ্ছি চৌধুরী বাড়ির বিশাল বারান্দা, দেওয়ালে টাঙানো আছে আমাদের পূর্বপুরুষদের ছবি। তবে কি আলো, চারিদিকে আলোর খিড়কিটি। আমি যাবো, আমি আমার স্বামীকে গিয়ে এই সংবাদ দিয়ে আসবো। কোথায় যাচ্ছি আমি?
কার কাছে যাচ্ছি আমি? স্বামী তো আর শুধু আমার স্বামী নয়, স্বামী যে আজ ভাগ হয়ে গেছে, হয়তো ভালোবাসাটাও ভাগ হয়ে যাবে। আমার স্বামী আজ তার দ্বিতীয় স্ত্রী পিয়ালির সঙ্গে ফুলশয্যার ঘরে গেছে। না না, আমি কাঁদবো না, আমি কাঁদলে যে আমার সন্তান কষ্ট পাবে। তাই তো ওদের ফুলশয্যা রাত ভোর হলে আমি আমার স্বামীকে গিয়ে আমার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার খবর জানাবো। না বড় বৌদি, না, তোমার এই দৃষ্টি ফিরে পাওয়ার কথা তুমি এ বাড়ির কাউকে বলবে না। কেন বলবো না চাঁদু? আজ যে আমার দুঃখের দিন, আনন্দের দিন সব এক হয়ে গেছে, ভালোবাসা ভাগ হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার তুমি দৃষ্টি ফিরে বিজনেস করলে ওরা তোমাকে অপমান করবে, চাঁদু লাঠি ঠাকা মেরে চুলের মুড়ি ধরে এই বাড়ি থেকে বের করে দেবে। না, দৃষ্টি ফিরে পাওয়ার সেই সুখে এই দুঃখটাকে তুমি মেনে নিতে পারবে? তাহলে আমি কি করবো চাঁদু? ভেবে দেখো তুমি কি করবে। কিছুদিন পরে তোমার সন্তান হবে, আমার বিশ্বাস তোমার সন্তানকে এরা কিছুতেই মেনে নেবে না। ধূপকে যারা মানে না তারা ধূপের গন্ধ সহ্য করতে পারবে ভেবেছ? কিছুতেই না। তুমি অন্ধ বলে এখনো তোমার এই বাড়িতে জায়গা আছে। আমি সব বুঝতে পেরেছি চাঁদু, তোকে আর নতুন করে বলতে হবে না। অন্ধ না হয়েও এবারের সকলের কাছে আমি আজ অন্ধ সেজে থাকবো, এমনকি আমার স্বামীর কাছেও। আরে দাদা বাবুদের পরে না, কোনোদিনও বলবো না রে চাঁদু। তা আমি দেখতে পাচ্ছি, জানতে পারলে এসেছে আবার আমার কাছে ফিরে আসতে চাইবে, তাতে যে হতভাগী পিয়ালিটা কষ্ট পাবে। দু নৌকায় পা দিয়ে তোর জামাই বাবু যে শুধু যন্ত্রণায় ছটফট করবে। কি বলছে রে চাঁদু? ওই কানি বউটা কি বলছে? কিছুই বলেনি গো দিদিমণি, শুধু কাঁদছে আর কাঁদছে। এই ছোট লোকের মেয়ে, তোর কান্নাতে আর চিড়ে ভিজবে না। ওই প্রিয়সীর হাসির তোড়ে তোর চোখের জল সব শুকিয়ে যাবে। আমার চোখের জল যে কবেই শুকিয়ে গেছে বোন। এই তোকে বলেছি না তুই আমাকে বারবার বোন বলবি না? কিন্তু এই দেখো বাবু, তোমার ওই কিন্তু বলা না, ওইটা বন্ধ করো। বলতো চাঁদু? বলবোই তো, একই গরিবের মেয়ে, তার উপরে কামি। বাড়িতে তুমি আর ওই ছেঁড়া কানে দুই সমান। ঠিক বলেছিস চাঁদু। এ মাস থেকে তোর মাইনে 25 টাকা করে বাড়িয়ে দেব। শুধু মাইনে বাড়ালে হবে না গো দিদিমণি, এই পিয়ালি বৌদিমণির যখন তত্ত্ব আসবে না, তখন আমাকে ভালো একটা জামার পিস দিতে হবে বলে দিচ্ছি। দেব রে দেব, এবার থেকে তোর কাজ কমিয়ে দেব। দিদিমণি গো, তোমার কি দয়ার শরীর। এই জি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিস কি? এই মেঝেতে শুয়ে একটু ঘুমিয়ে নে। সকাল হলে ওদের ফুলসজ্জার সজ্জা তোকেই তুলতে হবে। না না, আমি পারবো না, আমি তা কিছুতেই পারবো না। পারবো না বললেই হলো? তাহলে কি দিয়েছো? এবারই খাচ্ছ না, এবারই পড়ছো না, নইলে তোমাকে আমি হাত ধরে এই করে টেনে নিয়ে যাবো এই ফুলসজ্জার তত্ত্ব করাতে। তুমি আমাকে ক্ষমা করে দিও। এই খারাপ কথাগুলো না বললে ওই শয়তানিরা তোমাকে বাঁধত, তাই নিজের কাছে অপমানিত হয়ে আমি তোমার সকল অসম্মান মাথায় তুলে নিলাম। ওরে চাঁদু, এই ভালোবাসাহীন দয়াহীন রায় চৌধুরী বাড়িতে চিরদিনের জন্য তোর ভালোবাসা আমার স্নেহের ওজনদারিতে মাপা হয়ে রইল। মাপা তোমার চোখে দেখেছি যে বাড়ির স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। আগে আবার মনে পড়ে না
আমার মা তোমার চোখে দেখেছি মায়ের স্নেহ ছায়া। একদম মেপে মেপে কাজ করতে হবে ধর্মদাস বাবু, একদম টু দা পয়েন্ট। ও অফকোর্স, আমি ঠিকই বলেছেন। আমাদের কাছে যদি সামান্য ভুল হয়ে যায় তাহলে ইন্টারন্যাশনাল স্মাগলার ওই দেশপ্রিয় রায় চৌধুরীর জন্য আমরা যে জাল পেতেছি সেই জালটা সে ছিঁড়ে বেরিয়ে যাবে। গোয়েন্দা বিভাগের অফিসার হিসেবে আমি বলছি, সে সুযোগ আমরা ওই দেশপ্রিয় রায় চৌধুরীকে দেব না। যাই হোক, এখন বলুন ওই রায় চৌধুরী বাড়ির খবর কি? শয়তান দেশপ্রিয় রায় চৌধুরীর বাড়ির খবর আমি নিয়ে এসেছি। কি খবর নিয়েছো তাড়াতাড়ি বলো। দেশপ্রিয় বাবু 3 মাসের শিশু সন্তানকে প্রগতি পিয়ালি একজোট হয়ে ওরা মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। আর 3 মাসের শিশু সন্তান অসুস্থ হয়ে পড়ায় বিপ্লব দাদাবাবু আর আলপনা বৌদি ঠাকুর বাড়িতে গেছে পুজো দিতে। আর আমার মনে হয় ওরা এই সুযোগে ওই বাচ্চাটাকে মেরে ফেলবে। না, তারা কোনোদিনই পারবে না। ঝিলিক দিদিমণি যেমন করে এই বাচ্চাটাকে বাঁচান, যাও একটু উপায় বের করুন। আমি চললাম। সর্বনাশ! কি হবে স্যার, কি হবে ধর্ম কাকু? আপনারা কি যেন তেন প্রকারের বাচ্চাটাকে বাঁচাতে পারবে না? স্বাধীন বিলেত থেকে ফেরা না পর্যন্ত ওই চৌধুরী বাড়িতে আমার পক্ষে যাওয়া কিছুতেই সম্ভব না। আপনারা যেমন করে হোক বাচ্চাটাকে কি বাঁচাতে পারবেন না? পারবো, পারবো ঝিলিক, পারবো। আমরা কিছুক্ষণের মধ্যে এই হিচড়ে বেশে ওই দেশপ্রিয় রায় চৌধুরীর বাড়ি গিয়ে ছেলে নাচাতে গিয়ে ওই শিশু হত্যার প্রজেক্টটাকে আমরা ব্যর্থ করে দেব। স্যার, বাচ্চাটাকে এনে রাখবেন কোথায়? মানুষ করবে কি? তোর কাছে রাখবি। আমার কাছে? হ্যাঁ, তোর কাছে রাখবি। তুই ওকে মানুষ করবি। আমি? হ্যাঁ, তুই যখন নিজেই ওই বাড়িতে বউ হয়ে যাবি, তোর অধিকার প্রতিষ্ঠা করতে পারবি, তখন তুই তোর ওই সন্তানটাকে ওর বাবা মার কাছে ফিরিয়ে দিবি। কাকু, তুমি পারবে না ঝিলিক? স্যার, পারবে না? বলো পারবে না? পারবে না? হ্যাঁ, আমি পারবো ধর্ম কাকু, আমি পারবো। পারতে যে আমাকে হবে। আপনারা চান আগে বাচ্চাটাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসুন। চলুন, কি হলো গো, কি হলো? খোকা হলো না খুকি হলো, আমার কচি ছেলেটা বড় পাকা হয়েছে, আমার কচি ছেলেটা বড় পাকা হয়েছে। কখন কখন বলবে আমার বাবা তোমার বাবা ছেলেটা বড় পাকা হয়েছে, আমার কচি ছেলেটা বড় পাকা হয়েছে। বাবা গো, এ কি কঠিন সমস্যায় আমি পড়লাম। তুমি আমাকে স্বর্গ থেকে আশীর্বাদ করো বাবা। ধর্ম কাকুর দেওয়া এই মহান দায়িত্ব যেন আমি মাথায় তুলে নিতে পারি বাবা, আমি মাথায় তুলে নিতে পারি। এই কানি বাচ্চা, তুই যে হাসছিস, যে এই বাড়িতে হাসতে তো লজ্জা করছে না? বস্তির মেয়ের পেটে জন্মে এই বাড়িতে হাসবে শুধু আমার ছেলে। কিন্তু বৌদি, তোমার তো এখন ছেলে হলো না। কি করে হবে? তোমার মাতাল বর্তা তো ওই কানে বউটাকে নিয়ে মত্ত, আমার ঘরেই ঢোকে না। তবে হ্যাঁ, খুব শীঘ্রই আমি সেই মাতাল না দম্বের দাঁত ভাঙবো, তবে আমার নাম পিয়ালি। শোনো, একটা কথা বলি। দিদিমণিরা এসে গেছে। তবে আর কি, তুই এখন আনন্দ দেই দেই করে নাচ। আমি কেন নাচবো গো দিদিমণি? নাচবে তো তোমরা। কেন হিজড়া ছেলে নাচে চলে গেলে তোমাদের এই পথের কাটা চিরকালের জন্য দূর হয়ে জাদু কথাটা যেন আর কেউ জানতে না পারে। এনে ধর, চলো ঠাকুরজি চলো। ডাকিনি আর ছাড়ছি। আর কিছুক্ষণ পরে তোমরা জানতে পারবে তোমাদের সব চক্রান্ত কেমন করে ব্যর্থ হয়ে গেল। কি হলো গো, কি হলো? খোকা হলো না খুকু হলো? বেটা ছেলে হয়েছে গো, বেটা ছেলে। খোকা
এই বোকা ছেলে, কাঁদছো কেন? আমরা তো এসে গেছি নাকি? কিন্তু খুব সাবধান চাদু, ওরা যেন জানতে না পারে যে তুমি শুধু আমাদের সঙ্গে অভিনয় করে যাচ্ছ। বলে ও ধর্মদাসী, তুই আপন মনে কি ভাবছিস? ছেলে নাচাবি নে? হ্যাঁ হ্যাঁ, নাচাবো বই কি, নাচাবো বই কি। শাড়ি নেব খানা, চাল নেব 5 কিলো। চাই কিন্তু আলু বেগুনের মূল্য। বলি ও ঠাকুরপো, অতটা দূর আত পোয়া নয় গো। তুমি ওদের ডাকো, ওদের বলো। তোমরাই বলো। বলি ও ছেলের দাদু, বাবা মা খুশি, কোথায় গেলে গো, কোথায়? তোমরা তাহলে আমার নাতিকে নাচাতে এসেছো? ও বাবা, নাতি নয় গো, নাতি নয়, ও তোমার সজ্ঞদেবের বাতি গো, বাতি। বাতি না হাতি? আপদ বালাই, অমন কথা বলছো কেন গো ঠাকুরজি? ও তো তোমাদের দত্তিকুলের প্রহ্লাদ গো। বাজে কথা বাদ দিয়ে তোমরা যা করতে এসেছো তাই করো। ও ঠাকুরজি, ছেলের মা কোথায় গো, বাবা কোথায়? কানি মা গেছে স্বামীকে নিয়ে ঠাকুর বাড়ি। এই মা, এই এক রত্তি বাচ্চাকে রেখে তারা বাইরে গেছে, সঙ্গে নিয়ে যায়নি? আরে বাচ্চার দুধ খেলে বুকের দুধ কে খাবে রে ঠাকুরজি? ওরে ও তরুবালা, তুই একটু দে না লো। চুপ কর হারামি, দাদু আছে, লজ্জা লাগে না? যা, বাজে কথা বাদ দিয়ে তোমরা ছেলেটাকে নাচাও। এই নাও ধরো। বাবা আসতে দাও গো ঠাকুরজি, আসতে দাও। এমন করে দিচ্ছ যেন মনে হচ্ছে বাচ্চা তুমি ধরোনি। জীবনে পেটে বাচ্চা ধরনি। ওরে ও খোকা, তুই ভুল করে একটা শয়তানের ঘরে জন্মগ্রহণ করেছিস। ওকে কি ওরা বাঁচতে দেবে? ওরে ও ধর্মদাসী, তুই কি বিড়বিড় করে বলতেছিস? ছেলে নাচাবি নে? হ্যাঁ, নাচাবো লো, নাচাবো। তো তুই গান ধর কিনে, আমি বাজাই। আমার দোলে দোলে সোনার নীলমণি, আমার দোলে দোলে সোনার নীলমণি, এত দেরি হলো বলে বেজায় হয়নি, এত দেরি হলো বলে বেজায় হয়নি, আর হয়নি, আমার দোলে দোলে সোনার নীলমণি, আমার দোলে দোলে সোনার নীলমণি, হলো বলে গাজার হয়নি, হলো বলে গাজার হয়নি, হয়নি, গাজার হয়নি। হাসি মুখে খোকার দাদু খিচুড়ি পূজাই করো, কাপড় চোপড় সোনা দানা ও ঠাকুরজি ভরো, হাসি মুখে খোকার দাদু খিচুড়ি পূজাই করো, কাপড় চোপড় সোনা দানা ও ঠাকুরজি ভরো, সোনা গয়না নেব নই, আমি শাড়ি নেব, গয়না নেব, নইলে যাবনি, আমার কোলে কোলে সোনার নীলমণি, আর কোলে দোলে সোনার নীলমণি, আমার কোলে দোলে সোনার নীলমণি, কোলে দোলে সোনার নীলমণি, আজকে কোলে কোলে গাজার হয়নি, কোলে কোলে গাজার হয়নি, হয়নি, আরে ঠিক আছে সব দেওয়া হবে। হ্যাঁ চাদু,
হ্যাঁ বলুন বাবু। তুই ওদের নিয়ে ভেতরে যা, আর পিয়ালি বৌমাকে বল ওদের দুজনকে দুটোর উপর হার আর 2 গেচা সোনা চুড়ি দিতে। আর এক জোড়া শাড়ি দিয়ে ভালোই এদেরকে বিদায় কর। এসো গো মাসিরা, ওই খোকা বাবুকে দিয়ে আমার সঙ্গে ভিতরে এসো। চলো গো বন্ধু, চললাম গো ঠাকুরজি, আসলাম গো বাবু। কি হলো, তুমি গেলে না? দেখছি গো বাবু, দেখছি কতদিন পরে দেখা হলো তো, তাই আর কি। যাচ্ছি গো তরুমালা, যাচ্ছি। না গো ঠাকুরজি, সামলাও। পিসির কোলে দোলে সোনার বাপি তুজো দাদা আর কানি বউটা বাড়িতে নেই, এই সময় এই ইজ্জতের কারণকে গলা টিপে শেষ করে দিই। না না কুকুতি না, তুই শেষ করবি কেন? আবার কলঙ্কের বাচ্চাটাকে আমি নিজের হাতে শেষ করব। দে দে দে, আমার হাতে দে। সুরের বাচ্চা, গরিব মায়ের পেটে জন্মে তুই আমার সম্পত্তির মালিক হতে এসেছিস না? প্রিয় রায় চৌধুরী তোকে নাতি বলে মেনে নেবে না। আজ আমি তোকে গোলা দিতে বলি আপনি এত বড় মানুষ হয়ে এই ছোট কাজ করবে? এই বাচ্চাটাকে আমাকে দিন। ওই হতচ্ছাড়ি কানি বউটার পিঠের বাচ্চাটাকে আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। জ্যান্ত ফেলে দিলে তো লোক জানতে পারবে। আপনি কিছু ভাববেন না, দিতে পারি ওকে না মেয়ের দম বন্ধ করে দিয়ে একেবারে ছাই গাদায় ঢুকিয়ে দিয়ে আসবো। কিন্তু আমাকে 1000 টাকা দিতে হবে। তাহলে যা, তাড়াতাড়ি নিয়ে যাও, কাজটা ফিনিশ করে ফেল। এক্ষুনি আমি যাচ্ছি। তবে আপনারা ভেবে রাখুন, ওই বিপ্লব দাদা বাবু আর আলপনা বৌদি ফিরে এলে তাদের কি বলবে? কি বলবে বাপি? বাচ্চাটাকে চাঁদু নিয়ে চলে গেছে। তাহলে হিজড়িরা নিয়ে চলে গেছে। বলা যাবে না। জাদুকে জেরা করলে পুলিশ সব সত্যি কথা বলে দেবে। জাদু, আমার খোকা কই? খোকা বাপি, ওই কানি বউটা এসে গেছে, এখন কি হবে বাপি? আমার খোকা কই বাবা? আমার খোকা প্রগতি, আমার ছেলে কোথায়? আমি জানি না বাবা। বৌদি, আমি সে কথা বলতে পারবো না। আপনিও কি বলতে পারবেন না বাবা? বলো বাবা, বলো কি হয়েছে? আমার খোকা কোথায়? ওরে বিপ্লব, বৌমা আমার আদরের রাতি, সক্ষী দেওয়ার বাতি, মাথায় ধরা ছাতি, বাইরের ঘরে ঘুমোচ্ছিল। কে বা কারা তাকে চুরি করে নিয়ে গেছে। মা, বৌমা তুমি আমার করে কেঁদো না মা। আমি যেমন করে হোক তোমার ছেলেকে তোমার কোলে ফিরিয়ে দেবো মা। তোমার কোলে আমি ফিরিয়ে দেবো মা। ও
চলেছে অবিরত। দিন যায়, মাস যায়, কেটে যায় বছরের পর বছর। এমনি করে কেটে গেল দীর্ঘ 8টি বছর। বর্তমান ঘটনা 8 বছর পরের ঘটনা। দেখতে দেখতে 8টা বছর কেটে গেছে। আমার বুদ্ধি দিয়ে তৈরি করা 8 ঘোড়ার গাড়ি টকবক টকবক করে গিয়ে চলেছে আমার সাফল্যতার দিকে। আমার শ্বশুর মশাই শয়তান দেশপ্রিয় রায় চৌধুরী এই হোটেলটা আমার নামে বেনামিতে চালালে কি হবে? আমি ভেতরে ভেতরে ঠিক গুছিয়ে নিয়েছি। আমার কথা শুনে আমার শ্বশুর ওই বিপ্লবে ছেলেটাকে পৃথিবী থেকে আউট করে দিয়েছে। কি দুঃখের কথা, আমার বোন পিয়ালির কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। ওই মাতাল বিপ্লবটাকে একটু ত্রিতালের বাজনা শেখাতে হবে। ত্রিতাল আর স্বাধীন সে নাকি বিজনেস ম্যানেজমেন্ট পাশ করে কালী বিলেত থেকে বাড়ি ফিরছে। সে যদি আমার কাছ থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেয়, না প্রশান্ত চ্যাটার্জি, সে ব্যাপারে তোমার কোনো ভয় নেই। কারণ স্বাধীন বিলেত থেকে ফিরে এসে তার রেজিস্ট্রি করে বিয়ে করে যাওয়া বউটাকে নিয়ে উন্মত্ত হয়ে থাকবে। সেই সুযোগে আমি আমার বাকি কাজটা কমপ্লিট করে ফেলে। আমি বাবা প্রশান্ত। বাপি, আপনাকে খুব হ্যাপি হ্যাপি বলে মনে হচ্ছে। তোমার মতন জামাই যা, তার তো সব সময় হ্যাপি হ্যাপি থাকা উচিত। কি যে বলেন বাপি, আমি আর কতটুকু করতে পেরেছি? অনেক অনেক করেছো বাবাজি। তোমার জন্য আজ আমি বিজনেস ম্যাগনেট। আপনার মতো একজন বিজনেস ম্যাগনেটের কাছে থেকে থেকে আমিও একটু ম্যাগনেট হয়ে যাচ্ছি ভাবি। তোমার ম্যাগনেটের পার্টটি কতটুকু বেড়েছে আজ প্রমাণ পেয়ে যাবে। তোমার মেশিনারিদের দেখো, তাদের মুখ থেকে আমি প্ল্যান প্রোগ্রাম সব শুনতে চাই। Yes boss. Yes boss. এই মেয়েটা কি আমাদের কোম্পানিতে কাজ করে? না বাপি, না বাপি, ওটা মেয়ে নয়। ও আসলে মেয়ের ছদ্মবেশী আমাদের ফিল্ড মার্শাল সঞ্জীব দাস। বাহ বাহ, খুব সুন্দর ছদ্মবেশ নিয়েছে। ওকে চেনাই যাচ্ছে না। বাপি বাপি আপনি ওকে জিজ্ঞাসা করুন। আমি ওইসব ছোট লোক, গরিব না খেতে পাওয়া জন্তু জানোয়ারগুলোর সঙ্গে কথা বলবো? এবার যা জিজ্ঞাসা করার তুমি করো। আচ্ছা, কালকের মাল পাচার স্টাইলটা আমরা কিভাবে সেট করেছি তোমরা নিজের মুখে বলো। আমি এই ছদ্মবেশ, পার্থদা পাঞ্জাবি পরে যুবকের ছদ্মবেশ আপনার দেওয়া ঠিকানায় হাজির হব। আমার হাতে থাকবে হিরোইন আর হাসি ভর্তি অ্যাটাচি। আর পার্থ, আমার এই অ্যাটাচিতে আছে সোনার বিস্কুট। বলে যাও বলে যাও বলে যাও। কাল সন্ধ্যার সময় মাছের বাজারে আমরা কালীর আসর বসাবো। তারপর কালীর আসর শেষ হবে, লাল শাড়ি ব্লাউজ পরে এক মাতাল বেশ্যা পানের দোকানে গিয়ে একটা লাল গোলাপ শুকবে। তার সঙ্গে থাকবে এক ভদ্রলোক, কালো সাফারি আর কালো ফ্রেমের চশমা পরে। আমরা অ্যাটাচি দেবো সেই দুজনের হাতে তুলে দেব। বাপি 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 বাপি। অ্যাসিস আর হিরোইন পাচার করতে গিয়ে যদি ওরা ধরা পড়ে যায় কিংবা কাজের কোনো গাফলতি করে, তাহলে আমার এই রিভলভারের এক ঝাঁক গুলি এই সঞ্চিতের বুকটা আর এই ছোকরাকে একেবারে ঝাঁঝরা করে দেবে। এই কথাটা তুমি ওদের আরেকবার
স্মরণ করিয়ে দেবে। স্যার, তারপর সেই লাশ দুটো ফেলে দেওয়া হবে কোনো জঙ্গলে কিংবা পানা পুকুরের মাঝখানে। তোমরা নিশ্চয়ই জানো আমার ছোট সম্বন্ধী স্বাধীন 8 বছর পরে বিলেত থেকে বাড়ি ফিরছে। শুনেছি স্যার। আর একটা কথা গানগুলো শুনে রাখো, তোমাদের কাজের কোনো গাফলতি হলে আমার জানোয়ার শ্বশুর আমার কাছ থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে সেই ক্ষমতা তুলে দেবে ওই স্বাধীনের হাতে। আর লম্পট কামুক স্বাধীন স্বাধীনতা পেলে আমি হয়ে যাব পরাধীন। না, তীরে এসে আমি কিছুতেই তড়ি ঢুকতে দেব না। তোমাদের কাজের ভুলে আমার ক্ষমতা চলে গেলে তাহলে তোমাদের দুজনকে কেটে টুকরো টুকরো করে এই মাংস পিণ্ডগুলো আমি কুত্তার মুখে ফেলে দেব। স্মরণ রেখো, স্মরণ। আপনিও একটা কথা মনে রাখবেন স্যার, পাপ যারা করায় তারা শুধু পাপী, আর সেই পাপ যারা করে তারা হলো মহাপাপী। তার এই মহাপাপ ভগবান কোনো দিন কিছুতেই ক্ষমা করবে না। করবে করবে, ভগবান ওদের ক্ষমা করে। ভারতবর্ষ মাত্র 75টি পরিবার আর এই দেশের মালিক হয়ে আছে। ভগবানকে ওরাও যে ঘুষ খাওয়ায়। এই চুপ, পুলিশ আসছে। হ্যাঁ, পুলিশ? তাহলে কি হবে? তুমি ধরা পড়ে যাবে। তুমি হাসালে পার্থদা, 8 বছর ধরে তোমার সঙ্গে কত মাল পাচার করেছি, কোনোদিন কি আমরা ধরা পড়েছি? এই বাড়ির ম্যানেজার কে? স্যার, আমি ম্যানেজার। আইছে মালিক কোথায় থাকে? আগে বাড়িতে। তা বাড়িতে থাকবে নয় তো কি রাস্তায় থাকবে? অশিক্ষিত কোথাকার। ঠিক বলেছেন স্যার। বসুন। কি খাবেন, চা না কফি? মদ। তুই একটি বদমাশ, একটু কফি। তুমি কফি খাইয়ে আমার মাথায় টুপি পরাতে চাও? অত বোকা আমি নই। জানো আমার নাম কি? আমার নাম ইন্সপেক্টর সাধুচরণ। আরে ওটা একটা মেয়ে মানুষ বলে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আমি মেয়ে মানুষ। তোমার একটা চিতে কি আছে? হাসি স্যার, হিরোইন। ইন্সপেক্টর সাধুচরণ সামন্তের সঙ্গে ইয়ার কি? আপনার যেমন জিজ্ঞেস করেন ছিড়ি, তা বাড়িতে কি আপনার কোনো স্ত্রী নেই? মেয়ে মানুষের সঙ্গে কি কোনোদিন কথা বলেননি নাকি? সে কি, আমি আমার স্ত্রীর সঙ্গে কত কথা না বলতাম। কি বলছেন স্যার? বলতেন, এখন বলেন না। কি করে বলবো? মালতী যে আমার মরে গেছে। কাঁদবেন না স্যার, কাঁদবেন না। চোখের জলটা ভালো করে মুছিয়ে দাও। কাঁদবেন না স্যার, কাঁদবেন না, আমি আপনার চোখে জলটা মুছিয়ে দিই। আপনার কথার কি ছন্দ? নাম কি? মাধবী। মাধবী আমার শালীর নামের নাম। আমি তোমার তাহলে শালী হয়ে গেলাম? শালী? হ্যাঁ জামাই বাবু, আজ তাহলে চলি। কোথায় থাকো? ওই যে গলাকাটা গলি, যাবেন জাম্বু, ওখানে আমার নাম ফুলেশ্বরী। ফুলি ফুলি কর্ণফুলী নদীর ধারে আমাকে বাড়ি আছে। এই দেশ ভাগ হয়ে যাওয়ার পর মালুরের সাথে লইয়া এই দেশেই আইছিলাম। এই দেশের মন্ত্রী পালিশ পাইরা এই পুলিশের চাকরিটা পাইছিলাম। মালুরের সাথে লইয়া কি আছিলাম। অনেক মানত কইরাও এই পলাপন হনের কোন চিহ্নটি আছিল না। স্যার, যখন হনের সময় আইলো মালুরে আমার
পাটকাইয়া গেল। মালুরে তোরে কত কাটলাম, মালু মালু গো আমাগো চাইয়া কই গেল? স্যার আপনি আর বিয়ে করেননি? আরে তুই সারা তোর বিয়ের কথা যেটার জন্য মালুরা বলছে অহন সেই মাল্লুটা মানে টেকাটা দাও দেই। টাকা? হ্যাঁ হ্যাঁ টাকা। আমি এখন এদেশের লোক হয়ে গেছি, আজ কিছু টাকা দাও, পরে মাসকাবারি বন্দোবস্ত করে নেবে। ঠিক আছে স্যার, এই টাকাটা আপনি রাখুন, আপনার কথা আমি মালিককে বলবো। হ্যাঁ বলবা বলবা, আমি সেই ইন্সপেক্টর সাধুচরণ সামন্ত। এই 7 বছর আগে এই থানাতে পোস্টিং ছিলাম, আবার 7 বছর পর এই থানাতে ফিরে এসেছি। এবারে মাদেরটা দিয়ে দাও। কি দেবো স্যার? আজ তো বৌনির দিন, এই কমসে কম 1 প্যাকেট সিগারেট। সিগারেট? হ্যাঁ। কি বুঝলে? কিছু বুঝলে না তো? তাহলে শোনো, এই এরপর দিন থেকে এই শুধু সিগারেট প্যাকেট চলবে না, এই প্যাকেটের ভিতরে কমসে কম একটা বড় পাত্তি দিয়ে দেবে। আর এটা হলো দিয়ে এই পশ্চিম বাংলার গুজরাট আধুনিক সিস্টেম। বুঝলাম, বুঝেছিলাম, সেই জন্য তো শিক্ষার লাশটুকু নর্দমায় ফেলে দিয়ে আমি অশিক্ষিত সেজে বসে আছি। কি হালাগা, কি হালা, রাখো কি হালাগা। এটা হোটেল, এটা গৃহস্থ বাড়ি নয়। ওরে ওই তরুবালা মিংসটা বলে কি দেখ। ছি ছি ছি, তুমি কি জানো নি বাবু, আজকাল গেরস্ত বাড়িতে ছেলে পুলে হচ্ছে না, যা হচ্ছে সব বাড়ির বাইরে হচ্ছে গো। তোমরা? জানি গো জানি, এটা হোটেল, তবু বাচ্চা ছেলের কান্না শুনে ভাবলাম আজকাল মনে হয় হোটেলেই আবার ছেলে হওয়া শুরু হয়েছে। তো দে না লো তরুবালা, দে না, ওর হাতে 2 গাছা চুড়ি পরিয়ে দে না। স্যার আমাদের চিন্তা এত দেরি হলো কেন পার্থ? ক্ষমা করবেন স্যার, আমি আগেই চিনতে পেরেছিলাম, কিন্তু হোটেলের বিভিন্ন কাস্টমার থাকার জন্য বুঝেছি। যে জন্য আমরা এসেছি সেটা দিয়ে দাও। এই হোটেলে কি কি ঘটনা ঘটে সব এতে লেখা আছে তো? হ্যাঁ স্যার। ঝিলিক তোমাকে সব কথা বুঝিয়ে বলেছে? হ্যাঁ স্যার, ঝিলিক নির্মলির কথা মতো আমি সব লিখে দিয়েছি। বিপ্লবের ছেলে সংগ্রাম ঠিক মতো লেখাপড়া শিখছে তো? হ্যাঁ স্যার, বিপ্লব বাবুর সন্তান চাপাওকে নিজের ছেলের মতো মানুষ করছে 8 বছর ধরে। আমি তো জানি একদিন তার সন্তানকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতেই হবে। সন্তান হারা বুক যে তখন শূন্য হয়ে যাবে স্যার, শূন্য হয়ে যাবে। তোমার তোমার স্ত্রী চাপার সাহায্য না পেলে আমরা এত দূর অগ্রসর হতে পারতাম না পারত। তোমাদের অক্লান্ত চেষ্টায় বিপ্লবের সন্তান যেমন লালন পালন হচ্ছে, তেমনি ঘটনাটাকেও তোমরা গোপন রেখেছো। তবু আমি তোমাকে সাবধান করে দিচ্ছি পার্থ, 8 বছর ধরে যে ঘটনা চাপা রয়েছে আজও যেন তা চাপা থাকে। কারণ আমরা জানতে পেরেছি দেশপ্রিয় রায় চৌধুরীর ছোট ছেলে স্বাধীন রায় চৌধুরী আগামীকাল বিলেত থেকে এখানে আসছে। স্যার আগামীকালই ঝিলিক ওই বাড়িতে গিয়ে টাইম বম্বাস্ট করবে। রায়চৌধুরী বাড়ি বাড়িতে ঘরে ঘরে আনন্দে কলরব, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যেন আনন্দের জোরে ভেসে চলেছে। স্বাধীন কিছুক্ষণের মধ্যে তার নতুন বউকে নিয়ে বাড়িতে এসে পড়বে। বাড়ির অর্ধেক লোক মেন গেটে দাঁড়িয়ে আছে, কিন্তু বিপ্লব গেল কোথায়? হাজির বেগম সাহেবা। এতক্ষণ তুমি কোথায় ছিলে?
আলপনার ঘরে। কেন? সেই কানির ঘরে কেন? আমার ঘরে দরজা কি বন্ধ ছিল? আমার বিছানায় শুয়ে কি তুমি বিশ্রাম করতে পারতে না? শুতে পারতে না কিছুক্ষণ? আমি যখনই শুয়েছি তোমার খাটে, তখনই আমার মনে হয়েছে আমি যেন শুয়ে আছি এক ধান কাঠা মাটি ফাটা ধুধু করা একটা মাঠে। আর সেই বড় গিন্নির বিছানাটা বুঝি যৌবনের গন্ধ মাখা ফুলের বাগান? আলপনা, তোমার মুখটা খুব কালো হয়ে গেছে, তুমি এক পোঁচ সাবান দিয়েছো। সাবান? এই যে কোথায় যাচ্ছ? আলপনার ভাই অঞ্জনের জন্য জল খাবারের ব্যবস্থা কর। না, এবারে কোনো খাবারই তাকে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? কেন দেওয়া হবে? তোমার প্রথম পক্ষের সম্বন্ধে কি কোনো ভদ্রলোক? আমার প্রথম পক্ষের সম্বন্ধে আমার ভাইয়ের মতো ছোট লোক নয়। বি কেয়ারফুল দাদা, তুমি মনে হয় ভুলে যাচ্ছ প্রশান্ত আমার স্বামী। তোর স্বামী হলেও সে আমার কাছে আসামি। এই কথা কে শিখিয়ে দিয়েছে? সেই আলপনা কানে? পিয়ালি, হেয়ালি মার্কা তোমার খেয়ালি যৌবন, যতই আমার জীবনে তুমি জ্বালাতে চাও না কেন, দেওয়ালির আলো। তুমি একটা কথা তুমি জেনে রেখে দিও, তোমাদের ভাষায় আলপনা ছোট লোকের মেয়ে, আলপনা কানে, তবু তো সে আমার জীবনে 16 আনা। আর তুমি আমার কাছে মাত্র একটা অচল দুয়ানি। প্রগতি, তুমি তোমার দাদার কথাগুলো শুনলে তো? ছি ছি ছি। কি হয়েছে প্রগতি? কার সাথে কি হয়েছে? বর্দার মতো এমন ছোট লোক আমি আগে কোনোদিনও দেখিনি। প্রগতি, দাদা, আজ এই বাবাকে জিজ্ঞাসা করব, আমি কি সেই কানের বউটার মতো এবারে ঝি? দেখি কত নম্বর বড় বৌদি, তুমি বলে এই রায়চৌধুরীর বাড়ির পিওর গাকি। আরে তাই তো দাদা বাবু এই সোজা আগুনে কি তুলতে পারেনি। কি করে তুলবে? বিপ্লব তো আজও সেই কানি হারামজাদিটাকে ভালোবাসে। আজকের এই আনন্দর দিনে আমার বড় বৌমাকে তুমি কানি বলে অপমান করবে না। পাপি, বড় বৌমা, বড় বৌমা। কে ডাকছে আমাকে? আমি বড় বৌমা, তোমার শ্বশুর। আজ আমার জীবনটা যে ধন্য হয়ে গেল বাবা। একই আজকের দিনে তোমার পরনে সেরা শাড়ি। এই ছেঁড়া শাড়ি যে আমার জীবনে সুখ শাড়ি বাবা। প্রগতি, পিয়ালি, তোমরা কি আমাকে বোবা করে দেবে? হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই দামি দামি শাড়ি পরেছো, গাবত্তি গয়না পরেছো, সেজে গুজে ফুলপরির মতন উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছ। অথচ আমার বড় বৌমা, তার এমন দুর্দশা কেন? তার কি সেজে গুজে আনন্দ করতে ইচ্ছা করে না? না বাবা, না করে না। আমার সন্তান চুরি হয়ে যাওয়ার পর থেকে সব আনন্দ আমার হারিয়ে গেছে। বড় বৌমা, তুমি আমাকে ক্ষমা করো মা। আমি এতদিন তোমাকে আমি চিনতে পারিনি। বিষয় বিষের মোহে আমি অন্ধ ছিলাম। তাই ঠিক করেছি কুমারী পূজা করে আমি আমার জীবনটাকে শুদ্ধ করে নেব। তোমার ভাইকে ডাকো। শুনেছি এই শ্লোক মেয়েগুলো তার জল খাবারের ব্যবস্থা পর্যন্ত করেনি। পিয়ালি, যাও পাপের প্রায়শ্চিত্ত করো। তোমার অনেক আগে এই হতভাগিনী মেয়েটা এবারের বড় বউ হয়ে এসেছে, এই কথাটা তুমি মনে রেখে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে ওর ভাইয়ের জন্য খাবার নিয়ে এসো। যাও যাও বলছি বাপি। ও এই সময় আবার লোডশেডিং হয়ে গেল। হ্যাঁ চাঁদু, বলুন কথা বাবু। তুই একটা পাখা নিয়ে আয়। আচ্ছা, সেই কুটুম ছেলেটাকে বসিয়ে হা করবি। ঠিক আছে। প্রগতি, হ্যাঁ বাপি, তুই এক গ্লাস জল নিয়ে আয়। আনছি বাপি। বড় বৌদি, ক্ষমা চেয়ে নাও প্রশান্ত। তুমি আমার মতন ওর কাছে ক্ষমা চেয়ে নাও। আমাকে তুমি ক্ষমা করো বৌদি, আমাকে তুমি ক্ষমা করো। শ্বশুর কাঁদছে, ঠাকুর জামাই কাঁদছে, দুজনের চোখেই বইছে আজ অনুশোচনার নদী। তবে কি সত্যি আজ আমার দুঃখের দিন তুমি শেষ করে দিলে বিধি? বৌমা,
এবার তুমি তোমার ভাইকে ডাকো মা। ডাকছি বাবা। অঞ্জন, অঞ্জন, অঞ্জন। আমাকে ডাকছিলি দিদি? হ্যাঁ ভাই। আমি এসো এসো বাবা এসো। 7 বছর আগে আমরা তোমাকে কত অপমান করেছি, তুমি কিছু মনে করো না ভাই। না না, আমি সে কথা মনে করিনি। আপনারা গুরুজন, আপনাদের উপর কি আমি রাগ করতে পারি? থাক থাক বাবা থাক, বসো বাবা বসো। এগুলো আবার কি নিয়ে এসেছো? স্বাধীনবাবু আজ বিয়ে করে বউ নিয়ে আসছেন তো, তাই তাদের জন্য সামান্য কিছু উপহার। ছোটির জন্য একটা শাড়ি আর স্বাধীনবাবুর জন্য একটা ধুতি। বাহ 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 বাহ, খুব সুন্দর হয়েছে। আমি স্বপ্ন দেখছি না তো? আজ আবার ওরা আমাকে অপমান করবে না তো? নারী ভাই, আমার মনে হয় ভগবান ওদের সুমতি দিয়েছে, কিন্তু এই কি চেহারা হয়েছে রে ভাই, কেন হয়েছে? শুধু তোর কথা ভেবে রে দিদি, শুধু তোর কথা ভেবে। ভাই তুই ভালো আছিস তো? আমি জল পাখা নিয়ে এসেছি। কিন্তু পিয়ালি এখনো খাবার নিয়ে এলো না কেন? আনছে আনছে, সাজিয়ে গুছিয়ে তো আনবে। এত ভালো ভালো খাবার। খাবারটা নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল ভাই, তুমি কিচ্ছু মনে করো না। এসো বসো, বসো ভাই বসো। তুমি বসো, আমি তোমাকে হাওয়া করি। তুমি জল খাবার খাও। কি করে খাবে? বলি ও কি করে খাবে? খাবারের থালা তো চাপা দিয়া। আর দাঁড়া দাঁড়া, আমি চাদরটা খুলে দিই। আমার জল খাবার জুতো, আমার জল খাবার ছাই। কাঁদিস না রে দিদি, কাঁদিস না। বড় লোকের হাসির জল তরঙ্গে তোর কান্না কোনোদিন শোনা যাবে না, কোনোদিন গোনা যাবে না এদের অপরাধের অঙ্ক। তবু আমি বাবু বিবিদের দেওয়া খাবারের থালা মাথায় তুলে নিয়ে একটা কথা বলে যাই, একদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে তোমাদের চরিত্রের মানসাঙ্ক। তাই 1431 সালের শেষ ভাগে দাঁড়িয়ে এদেশের মানুষের জন্য একটা গান গেয়ে যাই। স্বাধীনতার ৭৭ বছর পরে আমার এই গান লিখে রেখো যত্ন করে। স্বাধীনতার ৭৭ বছর পরে আমার এই গান লিখে রেখো যত্ন করে। স্বাধীনতার ৭৭ বছর পরে এদেশের গরিবের জল খাবার হলো জুতো। এদেশের গরিবের দিনের খাদ্য হলো এদেশের গরিবের জল খাবার হলো জুতো। এদেশের গরিবের দিনের খাদ্য হলো ছাপের ছবল আর কত ভাবিরে তুই ভূত পেতে। অমাবস্যার আধারাতে অমাবস্যার আধারাতে অমাবস্যার আধারাতে এ থালা এ জুতো রাখা ছাই ভরা থালা, এ থালা এ জুতো রাখা ছাই ভরা থালা। এ থালা মাথায় নিয়ে মানুষের কাছে কি জানাবো আমার কত জ্বালা। এ থালা মাথায় নিয়ে মানুষের কাছে কি জানাবো আমার কত জ্বালা। এ থালা এ জুতো রাখা ছাই ভরা থালা। বাবুদের সমাজে কোন কোথায় উঠে গেছে মিঠিকে মিছিল কত মালা। চারিদিকে আচার বড় বড় লেকচার মানুষকে দেখাচ্ছে কলা। বাবুদের সমাজে কোন কোথায় উঠে গেছে মিটিংয়ে মিছিল কত মালা। চারিদিকে
আচার, বড় বড় লেকচার, মানুষকে দেখাচ্ছে কলা। মেরে মেরে এক লোকে বাবু আজ আমাকে, মেরে মেরে এক লোকে বাবু আজ আমাকে শালা বলেছে ওই শালা। স্বাধীনতা নিয়ে কত খেলা, এ জুতো রাখা ছাই ভরা থালা, এ থালা, 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 এসে গেছে বাবা। হ্যাঁ আমরা এসে গেছি। ঝিলিক, তোমাকে আমি পরিচয় করে দিই। ইনি হলেন আমার জামাই বাবু, আর এটা হচ্ছে আমার দিদি, আর এটা হচ্ছে বড় বৌদি, আর ওটা ওটা বাত, আর ইনি হচ্ছেন আমার বাপি। হারেন ও কথা বলছে না কেন? বোবা নাকি? এই ঝিলিক, কি হলো কি? তুমি এইভাবে আমার প্রেস্টিজ পাঞ্চার করে দিলে। আমি জানি তুমি হয়তো এত বড় বাড়ি দেখে ঘাবড়ে গেছো। আরে বেশি কিছু বলতে না পারো, ঘোমটা খুলে কিছু একটা বলো। ছি 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 ছি, এ বউটা ভদ্রলোকের মেয়ে নয়। কীর্তনের আসরে গান গাও বৈষ্ণবী। এইভাবে নষ্টামি করে আমার মান সম্মান তুমি ধুলোয় মিশিয়ে দিলে। তোমার দেখে আমার লজ্জা লাগছে, লজ্জা। তুমি যখন আমার লজ্জার ঘুমটিটা খুলে দিলে, তখন আমি বলি শোনো, আমি এদেশের হাজার বছরের লজ্জার ঘন্টা মাথায় তুলে নিয়ে তোমাদের সকলকে পরীক্ষা করছিলাম। আজ সেই পরীক্ষায় আমি পাস, তোমরা সবাই ফেল। তাই চিৎকার করে বলছে, অল অফ ইউ গো টু হেল, অল অফ ইউ গো টু হেল, অল অফ ইউ গো টু হেল। শ্বশুর মশাই, হরতলে টেকা মুখ সামলে কথা বলবেন। দেখি দেখি মুখটা একবার ভালো করে দেখিস, কাপনের গোলাম আমরা। তুমি তো চিরিতনের সাথী, আর তুমি হলে রুইতনের গোলাম আর রায়বাগের ননদিনী। আপনাকে থেকে মনে হচ্ছে ইস্তাক কাবার করা রঙের 14 স্বাধীন বাবু। তুমি হলে গিয়ে এই চৌধুরী বাড়ির সব তাসের মধ্যে একটি মাত্র জোকার। নরকের ছবি ধুলিসাৎ হয়ে গেল রায় চৌধুরী বাড়ির ইজ্জত। ইজ্জত যাদের কাছে লিজ্জত পাপড়, তাদের তো বড়াই কিসের? এই তো সবে শুরু শ্বশুর মশাই। হাই স্বাধীন। ও মাই
চৌধুরীর বাড়ির মাটি। বড়দা, ওরা আপনার সঙ্গে আমার পরিচয় না করে দিলেও আমি আপনাকে চিনি বড়দা। তোমার কথা অনেক শুনেছি বড়দি, তাই বলছি আর তোমাদের কোনো ভয় নেই। এই বাড়িতে এসে গেছে রঙের বিবি। ঝিলিক, রায়চৌধুরী বাড়ির ব্যভিচার তোমার এই ঘোমটা খুলে দিয়ে তোমাকে লজ্জাহীনতা করেছিল, কিন্তু আবার নতুন করে লজ্জাপতি হওয়ার জন্য এই লজ্জাবস্ত্র লজ্জা